আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ গৃহ সম্পত্তি খাতে আয়, যেটি ট্যাক্সেশন অফ বাংলাদেশ করবিধি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই সাবজেক্টটি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অন্যান্য ডিপার্টমেন্টের হচ্ছে থার্ড ইয়ারে আছে। এছাড়াও বিবিএস সেকেন্ড ইয়ারে আছে। তো যাই হোক, আমরা আলোচনা চলে যাই। ইতিপূর্বে এর আগে আমি বেতন খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়ের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, যেখান থেকে অনেক ভিউ হয়েছে ইনশাল্লাহ। তো আপনাদের ভিউয়ের কারণে, দেখার কারণে আমার ভিডিওগুলো আমি অনুপ্রাণিত হয়েই আপনাদের সুবিধার্থে প্রয়োজনে বা অনেকে কমেন্ট করেছে আরও ভিডিও আপলোড করার জন্য। তো আমি যার কারণে নেক্সট এই ভিডিওটি করার জন্য আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24। তো 24 ধারাতে আসলে গৃহ সম্পত্তি খাতে আয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে খেয়াল করেন যে আমি যখন গৃহ সম্পত্তি খাতে আয় আমাকে বের করতে বলবে, তো কোন ইনফরমেশনগুলো আমাদের জানা জরুরি। তো আমরা অবশ্যই একটি অঙ্ক নিয়েও ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তার পূর্বে আমরা সাধারণভাবে একটু রুলসগুলা একটু দেখে নিতে পারি। এরপরে আমরা যখন অঙ্কে যাব ইনশাল্লাহ বিস্তারভাবে, বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব, যা আপনার জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। তো এখানে দেখেন, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-এর প্রাপ্ত ভাড়া, আমরা অর্থাৎ বাড়ি ভাড়া, এখানে আসলে বাড়ি ভাড়া থেকে কতটুকু আয় হয় সেই ইনফরমেশনগুলো অঙ্কে নিতে হয়, এবং বাড়ি ভাড়া দিতে যেয়ে একজন বাড়িওয়ালার কি কি খরচ হয়ে থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো প্রাপ্ত ভাড়া আছে, আমি সরাসরি এখানে বসাবো। যোগ উৎসে কর্তৃত্ব কর, যদি উৎসে কর্তন করা কর থাকে, সেটা উৎসে কর্তন করা মনে করেন যে আপনি এমন একটা বাড়ি ভাড়াটিয়াকে ভাড়া দিচ্ছেন, তারা হচ্ছে সরকারি কর্তৃপক্ষ বা ব্যাংক। তো সেক্ষেত্রে তারা উৎসে কর্তন করতে শুরুতে আপনাকে ভাড়াটা দেওয়ার সময়ই তারা কিছু কর কেটে নিবে, এটাকে আমরা উৎসে কর কর্তন বলবো। এরকম যদি থাকে সেটা আমরা যোগ করব, কারণ আমাদেরকে মোট প্রাপ্ত ভাড়া বানাতে হবে, যার কারণে কর্তনকৃত টাকাটা যোগ করে আমরা দেখব যে মোট বাড়ি ভাড়া পারপাসে কত টাকা আমার আয় হয়েছে। এরপরে যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ির খরচ, অর্থাৎ ভাড়াটিয়া যদি কোনো বাড়ির খরচ বহন করে, তো সেটা আসলে আমার খরচ বাঁচাই দেয়, বাড়িওয়ালার খরচ বাঁচাই দেয়, বেঁচে যায়, যার কারণে বাড়িওয়ালা এটা আয় ধরে, এটা তার আয় হিসাবে চিন্তা করে। কারণ সে ভাড়াটিয়া যদি তার একটা খরচ, যেমন হচ্ছে দারোয়ানের বেতন, বাড়িওয়ালার একটা দারোয়ান আছে, তার বেতন, তো এই বেতনটা যদি কোনো ভাড়াটিয়া বহন করে, তাহলে বাড়িওয়ালা বেঁচে যাচ্ছে এই খরচটা। তো এই খরচ বেঁচে যাওয়া মানে তার আয় বেড়ে যাওয়া, যার কারণে এখানে যোগ করা হবে। এরপরে বাদ মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ, তাহলে এখানে যেমন ভাড়াটিয়া যখন বহন করতেছে তখন কিন্তু আমরা যোগ করতেছি, ঠিক মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে, কোন ব্যক্তিগত খরচ, সেক্ষেত্রে সেটা কিন্তু বাদ যাবে, কারণ তার আয় কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসে প্রকৃত ভাড়া। এই কাজগুলো করার পরে আমার হচ্ছে প্রকৃত ভাড়া আসবে। এই ইনফরমেশনগুলো করার পরে এই কাজগুলো যদি থাকে অঙ্কে, সাধারণত এরকম পরীক্ষাতে থাকে না, কিন্তু যদি থাকে তাহলে এই কাজগুলো করার পরে আমার যে টাকাটা আসবে, এটার নাম হচ্ছে প্রকৃতপক্ষে ভাড়া পারপাসে আয় হয়েছে যত টাকা, সেটি। এখন এটা হলেই আপনি এখানে নিয়ে আসতে পারবেন না। আরেকটু বলে রাখি, এই ঘরে যে ইনফরমেশনগুলো আমরা দিব সেটা হচ্ছে করযোগ্য, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয়ের যে অংশের কর দিতে হবে সেই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসবো। তো প্রকৃত ভাড়া। এখন পৌরমূল্য জিনিসটা কি? পৌরমূল্য মানে আপনার বাড়ির পৌরসভা একটা মূল্য নির্ধারণ করে রাখে, ভাড়া মূল্য নির্ধারণ করে রাখে, যে সে বছর শেষে এত টাকা আনুমানিক ভাড়া পেতে পারে, যাতে আপনি কম বেশি করলেও অনেক ডিফারেন্স না করতে পারেন, অনেক চালাকি না করতে পারেন।
যে আপনার ভাড়া পারপাসে হয়তো আয় হয়েছে 1 লাখ, আপনি বললেন আমার আয় হয়েছে 30,000, আপনি 30,000-এর উপরে কর নেন, তো সরকার এখান থেকে ট্যাক্স কম পায়, যার কারণে কর কর্তৃপক্ষ একটা নির্ধারণ করে রাখছে যে আপনার এখানে বাড়ি ভাড়া পারপাসে এত টাকা আয় হতে পারে, যেটাকে বলা হয় পৌর মূল্য বা পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য। এটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে। তো এই যে পৌর মূল্য এখানে বসাবো, এখন এই দুইটার মূল্যের মধ্যে যেটা বড় সেটা অঙ্কে নিতে হবে। যেমন মনে করেন যে আপনি এই সব কিছু করে আপনার এখানে টাকা আসছে হয়তো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনার নিট আয় হয়েছে, মানে আয় হয়েছে আর কি, বাড়ি ভাড়া পারপাসে আয় হয়েছে 1 লক্ষ। এখন পৌরসভা হয়তো নির্ধারণ করে রাখছে 80,000 টাকা, আপনার বাৎসরিক হতে পারে 80,000। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিতে হবে। তাহলে এখানে আসবে 1 লক্ষ, এখানে আসবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যেটা বড়, এই জায়গায় 1 লক্ষ টাকা, যেহেতু 1 লক্ষ বড় এটা। এরপরে আসেন, এরপরে বাদ অনুমোদনযোগ্য খরচসমূহ। এখানে একটা জিনিস বলে রাখাই ভালো। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে আপনি যে বাড়ি ভাড়া পারপাসে আয় করেছেন, বিভিন্ন ধরনের খরচ বাদ দেওয়ার পরে যে আয়টা হয়েছে, তো এখানে আরও অন্যান্য খরচ থাকতে পারে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে আপনার বাড়ি ভাড়া পারপাসে যে আয় হয়েছে, যে মোট আয় হয়েছে পৌরসভা মূল্য সব কিছু বিবেচনা করে যে আয়টা হয়েছে, এরপরে আপনার কিন্তু বাড়ি ভাড়া পারপাসে বিভিন্ন ধরনের খরচ আছে। যেমন আপনার হচ্ছে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ আছে, অর্থাৎ বাড়িটার লিফট ম্যান আছে, দারোয়ান আছে, তারপরে হচ্ছে পয়ঃনিষ্কাশন আছে, বিভিন্ন ধরনের ভাড়া আছে, হয়তো শূন্যতা ভাতা আছে, হয়তো 2 মাস খালি ছিল। যে এই ধরনের খরচগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। কর কর্তৃপক্ষ আপনাকে অনুমতি দিছে যে হ্যাঁ, এগুলো আপনি কাউন্ট করতে পারবেন, অর্থাৎ হিসাবের সাথে সমন্বয় করতে পারবেন। মানে আয়ের থেকে বাড়ি ভাড়া পারপাসে যে আয় হয়েছে, আয় থেকে আপনি এই ব্যয়গুলো বাদ দিতে পারবেন। এটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। আচ্ছা, এখানে অনুমোদনযোগ্য খরচের বিষয়টা হচ্ছে, যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনার বাণিজ্যিক হয়, আপনার বাড়িটি বাণিজ্যিক হয়, যেমন আপনার বাড়ির দোতলায় আপনি থাকেন আর নিচতলায় হচ্ছে ব্যাংকে কর্তৃপক্ষের নিকট ভাড়া দিয়েছেন, তাহলে এখানে ধরা হয় বাড়িটি বাণিজ্যিক এলাকায় হলে তো সেটা বাণিজ্যিক। আর এক্ষেত্রে ব্যাংকে ভাড়া দিয়েছেন বা অন্য কোনো প্রতিষ্ঠান ভাড়া দিয়েছেন, একটা অফিস আছে, এই ধরনের বাড়িটা বাণিজ্যিক। তো বাণিজ্যিক হলে আপনার কাছ থেকে তারা অনুমোদনযোগ্য খরচ আপনি যতই করেন না কেন, তারা 30% ধরে নিবে যে 30% আপনি খরচ করেছেন, তো আপনার আয় থেকে 30% বাদ দিবে। আর যদি বাণিজ্যিক না হয়, আবাসিক হয়, যেমন আপনার বাড়িতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো এগুলো নাই, আবাসিক এলাকায় আপনার বাড়িটা, সেক্ষেত্রে তারা 25% অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ মেরামত এবং রক্ষণাবেক্ষণ পারপাসে তারা 25% কেটে নিবে, 25% বাদ দিবে, আপনার আয় থেকে খরচ বাদ দিবে 25%। আর যদি বাণিজ্যিক হয় তাহলে বাদ দিবে 30%। আচ্ছা, দেখেন সেই বিষয়টি এখানে বলা হয়েছে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ভাড়া দেয়া আবাসিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহের বার্ষিক মূল্যের 4/1 এই যে 4/1 মানে কিন্তু 25%, ঠিক আছে। এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহের বার্ষিক মূল্যের 30% তারা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ ধরবেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই 25% বা 30% আমি কোন টাকার উপরে করব? এখানে যে আমি টাকাটা বের করেছি, এই যে কাজগুলো করে যে টাকাটা এখানে বের করেছি, এই টাকাটার উপরে আমি হচ্ছে 30% করব, বা 25% হলে 25% করব। আচ্ছা, এরপরে আসেন অন্যান্য যে খরচগুলো আছে, যেটা মেরামত এবং রক্ষণাবেক্ষণের বাইরে পড়ে, যেমন পৌর কর। হ্যাঁ, পৌরসভাকে আপনি একটা কর দেন, এটা। এরপরে আছে হচ্ছে পৌর করের পরে আছে যে ভূমি ও খাজনা, অর্থাৎ ভূমির খাজনা, জমির যে খাজনা দেন, এটা একটা খরচ আছে। ভূমির ভাড়া, হয়তো আপনার জমিন ভাড়া করেছেন, সেখানে বিল্ডিং করেছেন, এরকম হতে পারে, যাই হোক ভূমির ভাড়া। এরপরে বন্ধক ঋণের সুদ, অর্থাৎ বাড়িটা করতে যে আপনি হয়তো ঋণ নিয়েছেন, সেটা সুদ দিচ্ছেন, এরকম, এটা আপনার খরচ, এটা অনুমতি দেয় আর কি কর কর্তৃপক্ষ। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গৃহীত ঋণকৃত মূলধনের সুদ, অর্থাৎ আপনি কোনো
আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন সেটার সুদ। এরপরে অগ্নি বিমার প্রিমিয়াম, আপনি হয়তো অগ্নি বিমা করেছেন বাড়িটির নামে, সেখানকার যে প্রিমিয়াম মিনস হচ্ছে কিস্তি, আপনি কিস্তি দেন, বিমার কিস্তি দেন সেটি। এরপরে যে শূন্যতা ভাতা, আচ্ছা শূন্যতা ভাতাটা কি? শূন্যতা ভাতা মানে আপনার বাড়িটা হয়তো 2 মাস কোভিড-19 কারণে 19 কারণে 2 মাস বা 4 মাস খালি ছিল, বা অন্য যে কোনো কারণে 6 মাস বাড়ি ভাড়াটিয়া ছিল না, তো এটা এটা হচ্ছে শূন্যতা ভাতা। বাড়ি খালি ছিল যে যতটুকু সময় ততটুকু সময়। তো শূন্যতা ভাতা কীভাবে বের করতে হয় আমরা যখন অঙ্ক করব ইনশাল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব। আচ্ছা, এরপরে আসেন অনাদায়ী ভাড়া। অর্থাৎ আপনার ঠিকই ভাড়াটিয়া ছিল কিন্তু উনি পালায়ে চলে গেছে, বা টাকা আপনি উঠাতে পারতেছেন না, যে কোনো কারণে উনি দিচ্ছে না, মানে বকেয়া ভাড়া যেটাকে বলা হয়। বা হয়তো 2 মাস বা 5 মাস ছিল, উনি রুম ছেড়ে চলে গেছে, আর ওনার সাথে দেখা সাক্ষাৎ নাই, আপনি ভাড়াটা আদায় করতে পারতেছেন না, তো অনাদায়ী হয়ে গেছে, আর পাওয়া যাবে না, এটা হচ্ছে অনাদায়ী ভাড়া। এই সমস্ত এগুলো সব যোগ করার পরে এখানে আমি নিয়ে আসবো, নিয়ে এসে এগুলো সব কিন্তু আমার খরচ, আর এটা হচ্ছে আয়। এগুলো এই যে এই ইনফরমেশনটা এটি হচ্ছে আয়, এখানে যেগুলো করেছি সব কিছু আমার হচ্ছে খরচ। তাহলে যেটার অনুমতি আছে এজন্য এটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ, এইটুকুকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। তো এই আয় থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকতেছে এটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে মোট কর ধার্য আয়, অর্থাৎ এমন একটা আয় যেটার উপরে কর ধার্য করা যাবে। তাহলে এটা হচ্ছে করধার্য আয় বা করযোগ্য আয়, গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয়। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-এর একটু সংক্ষিপ্ত আলোচনা। আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি আমার পরবর্তী ভিডিওতে, এটি হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এখানকার গুরুত্বপূর্ণ বি পার্টের অঙ্ক, এরপরে সি পার্টের অঙ্ক, বেশ কয়েকটা মোটামুটি 4টা-5টা ভিডিও এখান থেকে আপলোড করব এই চ্যাপ্টারের উপরে, যাতে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা না হয়, আপনি ক্লিয়ারলি এই অধ্যায়টি বা এই বিষয়টি আপনি বুঝতে পারেন। তো ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.